আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও বেশ ভালো আছি। সো প্রথম পার্ট দেওয়ার পর আপনাদের কমেন্ট দেখে আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি এবং যার কারণে খুব দ্রুতই নিয়ে চলে আসলাম একটি ডায়েরির আত্মকাহিনী গল্পের পার্ট 2 নিয়ে। সো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আসলে সেনাবাহিনীর মাঠে যাচ্ছি, তো যার কারণে একবারে টানা 3 থেকে 4টা পার্ট রেকর্ড করছি, যার কারণে ভয়েসে বা গলার আমার একটু প্রবলেম হতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নিন। পরবর্তীতে বাসা থেকে আসার পর সব ঠিক হবে ইনশাআল্লাহ। সো চলেন গল্প শুরু করা যাক। বসন্তের প্রথম সকালের ঝিরঝিরি বাতাসের শোষো শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি আলাদা একটা ভালো লাগা অনুভব হলো। আমার 25 বছর জীবনে এরকম ভালো লাগার মতো সকাল আগে কখনো দেখিনি। মন্ত্রমুগ্ধের মতো প্রকৃতির সৌন্দর্যটা দেখতে লাগলাম। দরজা ভিতর থেকে আটকানো, তার মানে আদিবা এখনো ঘুম থেকে ওঠেনি। রুমে যাওয়ারও কোনো সুযোগ নেই। সময় দেখার জন্য ফোনের দিকে তাকাতেই অন্ধকার অনুভব করলাম। পরে মনে হলো রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন বন্ধ করে ঘুমিয়েছিলাম। ফোনটা অন করার সময় চোখের সামনে ভেসে উঠল 9টা বাজে। আজ অফিসেও যেতে পারবো না। নতুন বিয়ে করার পর অফিসে যাওয়াটা একটা বিরক্তিকর ব্যাপার। অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করবে, এই করবে সেই করবে, অথচ তারা কখনোই জানবে না বাসররাত আসলে তার উপর দিয়ে কত বড় ঝড়টাই না বয়ে নিয়ে গেল। ভাবলাম আদিবাকে ডাক দেই, কতক্ষণ আর বাইরে থাকা যায়। সেই রাত থেকে বাহিরে আছি, কেউ যদি দেখে যে নতুন বউকে রেখে বারান্দায় দাঁড়িয়ে আছি তাহলে লোকে কি বলবে। তাই দরজায় নক করবো বলে এগিয়ে গেলাম। ঠিক সেই সময় ফোনটা বেজে উঠলো। বুঝতে আর বাকি রইল না যে এটা ইশরাতের ফোন। তবুও শিওর হওয়ার জন্য ফোনের স্ক্রিনের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। ভাবলাম আদিবাকে বিরক্ত না করে এর সাথে একটু কথা বলি। আর তাছাড়া রাতেও কয়েকবার ফোন দিয়েছিল। তখন আমি ফোনটা রিসিভ করলাম। তারপর বললাম, এতদিন পর কি মনে করে ফোন দিয়েছো? তখন সে বলল, কেন ফোন দিতে পারি না? তখন আমি বললাম, না, তোমার আমার সম্পর্কটা এমন অবস্থায় শেষ হয়েছে যে ফোন দেওয়ার মতো কোনো পরিস্থিতি তুমি রাখোনি। তখন সে বলল, কেমন আছো? আমি বললাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। তখন সে বলল, আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তখন আমি বললাম, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। তখন সে বলল, কেন আমাকে ঘৃণা করো? তখন আমি বললাম, কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ভালো থাকে, তাদের মধ্যে তুমি একজন। আর তোমাকে ঘৃণা করার কোনো কারণ নেই। আমাকে সবাই ঘৃণা করে, আমি কাউকে ঘৃণা করার সুযোগ পাই না। তখন সে বলল, এমনভাবে বলো না প্লিজ, আমি সহ্য করতে পারবো না। আমি তোমার সাথে যা করেছি তার জন্য প্রতিদিন কষ্টের দাবানলে পুরি। তখন আমি বললাম, কি জন্য ফোন করেছো সেটা বলো। তখন সে বলল, কোনো উদ্দেশ্য ছাড়া কি ফোন দিতে পারি না? তখন আমি বললাম, 2 বছর আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন সময়টা অনেক বদলে গেছে, সাথে মানুষও। তখন সে বলে উঠল, আমাকে কি ক্ষমা করা যায় না? তখন আমি বললাম, তোমাকে ক্ষমা করলে আমার আত্মা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। যখন আমার খারাপ সময়গুলোতে তোমাকে খুব দরকার ছিল, তখন তুমি আমাকে দুঃখের সাগরে ফেলে চলে গিয়েছিল সুখের সন্ধানে। আমি মনে প্রাণেই বিশ্বাস করতাম পৃথিবীতে আর কেউ আমার পাশে না থাকলেও তুমি আমার পাশে থাকবে। আমার জীবন যুদ্ধের সেনাপতি হয়ে আমাকে সাহায্য করবে জীবনে জয়ী হওয়ার জন্য। আমার সফলতার পিছনে একমাত্র থাকবে তুমি। কিন্তু তুমিও আর সবার মতো নিজের সুখটাকেই বড় করে দেখেছো। তোমার সুখের কাছে আমার দুঃখটাকে তুচ্ছ মনে করে চলে গিয়েছো। একবারও ভাবনি আমার কষ্টের দিনগুলোর কথা। তখন সে বলে উঠল, ভুল তো মানুষেরই হয়, আমিও ভুল করেছি। তখন আমি বললাম, কিছু ভুলের কখনো ক্ষমা হয় না। আর আমি আগের মতো নেই, এখন একজন আমি বিবাহিত পুরুষ। তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো, এটাই ভালো। কথা শেষ করে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল আমার মধ্যে। মনে হয়েছিল আমার ভালোবাসাটা ফুরিয়ে যায়নি, এখনও বেঁচে আছে। যে মানুষটা আপনাকে একদিন ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটাই যদি অনেকদিন পর কল করে আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে এবং আপনার কাছে অনুতপ্ত হয়, তাহলে বুঝে নেবেন আপনার ভালোবাসাটা মিথ্যা ছিল না, সে এখনও আপনাকে মনে রেখেছে। এটাই বা কম কিসে? কয়জনই বা আছে পৃথিবীতে যারা অন্য কারোর সাথে জীবন সংসারে জড়িয়ে পড়ার পরেও ভালোবাসার মানুষটিকে মনে রাখে? আমি যখন কল্পনায় বিভোর হয়ে আমার বিশ্রী অতীত নিয়ে ভাবছিলাম, তখন দরজা খোলার শব্দ শুনতে পাই। যে দেখি আদিবা দরজার সামনে দাঁড়িয়ে। তার দিকে তাকাতেই আমার পৃথিবীতে আবার নতুন করে বাঁচার ইচ্ছা হলো অতীতের দুঃখ কষ্ট হতাশা সবকিছুকে পিছনে ফেলে আবার নতুন করে একটা জীবন শুরু করি, যে জীবনে দুঃখ নামক কোনো শব্দ থাকবে না। কিন্তু জীবন তো আর পেন্সিলের লেখা না, যে ভালো না লাগলেই মুছে ফেলে দিয়ে আবার নতুন করে লিখবো। মানুষের ভালো অতীতগুলো বেশি দিন মনে থাকে না, কিন্তু খারাপ অতীতগুলো ঠিকই ভুলতে পারে না। আদিবাকে দেখে মনে হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর আর নিষ্পাপ মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। শুনেছিলাম ঘুমন্ত অবস্থায় মেয়েদেরকে সবচেয়ে সুন্দর দেখায়, কিন্তু আজ আদিবাকে দেখার পর সেই ধারণাটা মিথ্যা মনে হলো। কারণ সে কিছুক্ষণ আগেই হয়তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। সে এসেই বলল, আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, বারান্দায় ঘুমাতে হলো। তখন আমি বললাম, না সমস্যা নেই। তখন সে বলল, আমি ফ্রেশ হয়েছি, আপনিও ফ্রেশ হয়ে নিন। সারা রাত বাইরে ছিলেন, চাইলে একটু ঘুমিয়েও নিতে পারেন। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন সে বলল, এসব দেখে ভাববেন না, আমি আপনার প্রতি ভালোবাসা দেখাচ্ছি। আমি আমার সিদ্ধান্তে সবসময় স্থির থাকবো। তখন আমি বললাম, সমস্যা নেই, তোমার যা মন চায় তুমি তাই করো, আমার কোনো সমস্যা নেই। তখন সে বলল, তবে আমরা বন্ধু হিসেবে থাকতে পারি, যেহেতু আমাদের একসাথেই থাকতে হবে। আমি কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যাই। কিছুদিন পর অফিস থেকে বাসায় ফিরছিলাম।
রিক্সা না পেয়ে রাস্তার একপাশে ফুটপাত দিয়ে উদাস মনে ঠিকানাবিহীন পাখির মতো হাঁটছিলাম আর ভাবছিলাম 25টা বসন্ত কেটে গেল এভাবে। এ পর্যন্ত একজন মানুষ পেলাম না যে আমাকে একটু ভালোবাসবে, আমার মতো করে বুঝবে, আপন ভাববে, নিজের হৃদয়ের খুব গভীরে জায়গা দেবে। এমন সময় বুঝতে পারলাম আমার হাত কেউ শক্ত করে টেনে ধরেছে। চেয়ে দেখলাম 10-12 বছরের একটা মেয়ে ফুল হাতে আমার হাত ধরে আছে। মেয়েটা দেখতে একটা নিষ্পাপ ফুলের মতোই, ফুল হয়ে ফুল বিক্রি করছে। তখন আমি বললাম, কি চাই তোর, কিছু বলবি? তখন মেয়েটা বলল, স্যার একটা ফুল নেন, আপনার প্রিয় কাউকে দিয়ে। তখন আমি বললাম, আমার তো প্রিয় মানুষ বলতে কেউ নেই, ফুল দিয়ে কি হবে, কি করব বল? ফুল তো ভালোবাসার মানুষগুলোকে দিতে হয়, আমার তেমন কেউ নেই। তখন মেয়েটি বলল, তবুও নেন, না হলে হাত ছাড়বো না। তখন আমি বললাম, তুই তো দেখছি আচ্ছা আছিস, আচ্ছা আমি তোকে টাকা দিচ্ছি, ফুল তুই রেখে দে, অন্য কাউকে দিয়ে দিস। মেয়েটাকে টাকা দিয়ে যখন চলে আসবো তখন মেয়েটি ফুল না নিয়ে আসতে দিল না। বাধ্য হয়ে একগুচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দরজার সামনে ফুল হাতে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম ফুলের গুচ্ছটা আদিবাকে দেব, কিন্তু দরজা খুলতেই আমাকে ফুল হাতে দেখে আদিবা যে কথাগুলো বলল সেটা কখনো আমি কল্পনাও করিনি। সে দরজা খুলেই বলল, এসব ফুল টুল এনে কি প্রমাণ করতে চান? ভালোবাসা দেখাতে চান? আমার এসব লোভ দেখানো ভালোবাসা একদম পছন্দ না। আমি আগেও বলেছি, পরেও বলছি, আমার আপনাকে পছন্দ না। আদিবাকে বলতে ইচ্ছা করছিল, গোলাপের গুচ্ছটা আমি ইচ্ছে করে আনিনি, পরিস্থিতি এমন হয়েছিল যে না নিয়ে আসতে পারিনি, আর নিয়ে আসলেও তার জন্য আনিনি, কিন্তু কেন জানি আর কথাটা বলতে ইচ্ছা করল না। তখন আমি বললাম, আচ্ছা আপনি কি ডিভোর্স চান? আমি চাইলে যে কোনো সময় আপনাকে ছেড়ে যেতে পারি, আমার মনে হচ্ছে আপনি আমাকে খুব বেশি অপছন্দ করেন। তখন সে বলে উঠল, অপছন্দ করি কথাটা ঠিক, কিন্তু ডিভোর্স চাই না। তখন আমি বললাম, কেন? এটাই তো আপনার জন্য ভালো, অন্য কারোর সাথে নিজের জীবনটা জড়িয়ে সুখে শান্তিতে সংসার করুন, যাকে আপনার ভালো লাগে, যাকে আপনার পছন্দ হয়, আপনি তাকেই গিয়ে বিয়ে করুন। তখন সে বলল, এটাও পারবো না, বাবা যতদিন বেঁচে আছে ততদিন এটা সম্ভব না, তবে আমার স্টাডি শেষ হলে কিছু না কিছু করব, ততদিন পর্যন্ত আপনার সাথেই থাকতে হবে। আমি কিছু না বলেই নিচে বিছানা পেতে শুয়ে পড়ি। আজ কিছুদিন হলো ঠিকমতো ঘুম হচ্ছে না। মধ্যরাতে যখন ঘুম ভেঙে যায় তখন দেখি অনুভূতিরা গুমড়ে গুমড়ে কাঁদছে। জানি না এভাবে আর কতদিন কাঁদবো, হয়তোবা মৃত্যুর আগ পর্যন্ত। তো আজকের গল্প এই পর্যন্তই। সো আজকের গল্পের পার্টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আই এম ক্রিয়েশন চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন, এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো পরবর্তী পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।